এই টপিকটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। কতগুলো বোর্ডে সৃজনশীল এসেছে দেখতেই তো পাচ্ছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্ট ওয়ান্টেড সিকিউ সিরিজে আজকে আমরা গুণগত রসায়ন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক ইলেকট্রন বিন্যাস, আউফবাউ, পাউলি এবং হুন্ডের নীতির উপরে বোর্ডের সিকিউগুলো ইনশাল্লাহ কভার করব। আউফবাউ নীতির মূল কথাটা আসলে কি? সেটা হচ্ছে যে ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপর ক্রমান্বয়ে সে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, তাই না? যেমন আমাদের সামনে যদি দুইটা অরবিটালকে তুলনা করতে বলে যে 3d আর 4s, ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, তো আমরা দেখব আগে যে কার শক্তি বেশি কার শক্তি কম। যার শক্তি কম ইলেকট্রন আগে সেইটাতে প্রবেশ করবে। তো এই ক্ষেত্রে প্রথম এই শক্তির তুলনা করার প্রথম উপায়টা হচ্ছে n+l এর মান যাচাই করা। যদি n+l এর মান কম হয় তাহলে সেই অরবিটালে শক্তিও কম হবে, ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করবে। যেমন 3d এর ক্ষেত্রে দেখো n এর মান কত, এই যে 3, n এর মান হচ্ছে 3, আর l এর মান দেখো d এর জন্য l এর মান কত দেখো তো 2, তাহলে l এর মান হচ্ছে 2, 3 + 2 মানে কত 5। 4s এর ক্ষেত্রে n এর মান কত 4, n এর মান 4, s এর জন্য l এর মান কত, s এর জন্য l এর মান 0, সো এই 4 + 0 মানে 4। তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু 5 বড় তার মানে 3d এর শক্তি বেশি, আর যেহেতু 4 ছোট তার মানে 4s এর শক্তি কম। যেহেতু 4s এর শক্তি কম তাহলে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে, তারপর 4s ফিল আপ করার পরে সে 3d তে প্রবেশ করবে, তাই না? আচ্ছা, এখন যদি কোনো কারণে এই n+l এর মান সমান হয়ে যায় তখন আমরা জানি এই ক্ষেত্রে n এর মানটা দেখতে হয়, যার n এর মান কম হবে তার শক্তি কম, ইলেকট্রন আগে সেইটাতে প্রবেশ করবে। যেমন এই ক্ষেত্রে 3d আর 4p যদি হয় তাহলে আমরা খেয়াল করি যে দুইটারই কিন্তু n+l এর মান সমান সমান হয়ে গেছে, 5 হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে দেখতে হবে যে কার n এর মানটা কম। 3d এর 3, n এর মান 3, আর 4p তে n এর মান কত 4, তাহলে অবশ্যই এই 3 কম মানে 3d এর শক্তি কম আর 4p এর শক্তি বেশি, তো ইলেকট্রন আগে কম শক্তি 3d তে প্রবেশ করবে, এটা ফিল আপ করার পরে সে 4p তে যাবে। ওকে, তাহলে এখন এই সৃজনশীলটা খেয়াল করি। কুমিল্লা বোর্ড 25 এই সৃজনশীলে কী বলা হচ্ছে? ঘ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ইলেকট্রন দুটি আউফবাউ নীতি এবং পাউলির বর্জন নীতি সমর্থন করে কিনা। আচ্ছা, পাউলির বর্জন নীতি আমরা এখনও দেখিনি, এটা আমরা একটু পরে দেখছি। হ্যাঁ, আমরা আগে আউফবাউ নীতি যেহেতু পড়েছি এটা আগে দেখি যে এই যে দুইটা ইলেকট্রন দেখো, এই যে উদ্দীপকে এইটা হচ্ছে 11 নম্বর ইলেকট্রন আর উপরেরটা হচ্ছে 19 নম্বর ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনকে আউফবাউ নীতিকে সমর্থন করে কিনা সেটা চলো আগে দেখি। প্রথমে যদি আমরা 11 নম্বর ইলেকট্রনের কথা চিন্তা করি তাহলে দেখো যে 11টা ইলেকট্রন, হ্যাঁ, কোন মৌলের পরমাণুতে 11টা ইলেকট্রন আছে? তো সেটা অবশ্যই আমরা বলবো সোডিয়াম, কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 11 তার মানে সেখানে অবশ্যই 11টা ইলেকট্রন থাকবে। সো আলটিমেটলি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, প্রথমে 1s, তারপর 2s 2p, তারপরে 3s। এখন এইখানে এই পর্যন্ত 10টা হয়ে গেল। 11টা যখনই প্রশ্ন আসলো তখনই 2p ফিল আপ করার পরে সে 3s এ চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে 3s এ যাওয়া ছাড়া তার কি আর কোনো অপশন ছিল? কারণ 2p তো সে ফিল আপ করে ফেলছে, আর কোনো অপশন তো তার নাই। যদি 2 এর মধ্যে d থাকতো, যদি কোনো কারণে 2তে একটা d অরবিটাল থাকতো তাহলে হয়তো অপশন থাকতো যে সে 2d তে যাবে কি যাবে না সেটা চিন্তা করা যেত। যেহেতু এখানে আর কোনো অরবিটাল এরপরে নাই, সুতরাং সে বাধ্য 3s এ যেতে, কারণ জায়গা ফিল আপ হয়ে গেছে। এটা খুব সিম্পল একটা লজিক। কিন্তু যদি আমরা 19তম ইলেকট্রনের কথাটাতে আসি, এখন আমরা চিন্তা করব যে কোন মৌলের পরমাণুতে 19টা ইলেকট্রন আছে। সেটা অবশ্যই কী হবে? পটাশিয়াম, কারণ পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 এবং এর পরমাণুতে 19টা ইলেকট্রন অবশ্যই থাকবে। সো আমরা পটাশিয়াম লিখে ফেলি, চলো K19। তো আমরা যখন ইলেকট্রন বিন্যাস লিখি তখন আমরা কি করি? 3p6 লেখার পরে দেখো 3d কে আমরা 0 রেখে এইটা বাদ দিয়ে 4s ইলেকট্রন চলে যায়। কেন? কারণ অলরেডি আমরা বলেছি 3d আর 4s এর শক্তির বিবেচনায় 4s এর শক্তি কম আর 3d শক্তি বেশি, ইলেকট্রন তাকে কম শক্তির 4s এ যাবে, এটা খুবই স্বাভাবিক। সো যখনই 18টা ইলেকট্রন, দেখো এই পর্যন্ত কিন্তু 18টা ইলেকট্রন হয়ে গেছে 3p6 পর্যন্ত, 19 নম্বর ইলেকট্রনটার প্রশ্ন যখনই আসবে সে 3d তে না গিয়ে সরাসরি কোথায় চলে যাবে? 4s এ চলে যাবে, কারণ 4s এর শক্তি কম, ইলেকট্রন আগে কম শক্তির অরবিটালগুলো ফিল আপ করবে। এটাই তো আউফবাউ নীতি, তাই না? এখন এই সৃজনশীলটা খেয়াল করি, এখানে কি বলা হচ্ছে? একজন ছাত্র এ ও বি এর নিম্নরূপ দুটি ইলেকট্রন বিন্যাস লিখলো। দেখো এটা হচ্ছে A19 মানে অবশ্যই এটা পটাশিয়াম হবে, তাই না? এর ইলেকট্রন বিন্যাসটা কোন নিয়মে? আউফবাউ নিয়মে। আর বি এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে হুন্ডের নিয়মে। তো হুন্ডের নিয়ম আমরা এখনো পড়িনি, সো বি আমাদের এখন বাদ থাকলো। আমরা এটা দেখবো আউফবাউ নিয়ম। ঘ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের ছাত্রের লেখা ইলেকট্রন বিন্যাস দুটির সঠিকতা উপযুক্ত কারণ সহ বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা এর ক্ষেত্রে যাচাই করি, বিটা আমরা সামনে করব, হুন্ডের নিয়ম পড়ে তারপরে বিটা দেখব। আচ্ছা, এর ক্ষেত্রে এটা যেহেতু পটাশিয়াম, একটু আগে আমরা পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসটা সুন্দর করে দেখেছি যে এই ক্ষেত্রে কি হয়,
এই 3p6 এর পরে 19তম ইলেকট্রনটা 3d-তে না গিয়ে 4s-এ যায়। কেন? কারণ 3d এর শক্তি বেশি, 4s এর শক্তি কম, আর ইলেকট্রন আগে কম শক্তির 4s-এ যাবে, এইটা ফিল আপ করার পরে সে 3d-তে যাবে, এর আগে যাবে না। কিন্তু এইখানে দেখো, খেয়াল করো ইলেকট্রন বিন্যাসটা, এই 3p6 এর পরে 3d-তে একটা ইলেকট্রন আছে আর 4s-এর কোনো নামগন্ধই নাই। 4s যেহেতু এখানে দেয় নাই, তাহলে তুমি এখানে তোমার বোঝা উচিত যে 4s-এর মধ্যে আসলে কোনো ইলেকট্রন এখানে নাই, 4s 0। আর যেহেতু 4s-এ কোনো ইলেকট্রন নাই, এই কারণেই 4s কোরা উল্লেখই করে নাই, এটা কিন্তু তোমার বুঝে নিতে হবে। সো 4s 0 মানে 4s-এ কোনো ইলেকট্রন নাই, কিন্তু আহ্বান নীতি অনুযায়ী 3d-তে 0 থাকার কথা ছিল, বরং 4s-এ ইলেকট্রন থাকার কথা ছিল আহ্বান নীতি অনুযায়ী, তাই না? তাহলে এটা কি আহ্বান নীতি অনুযায়ী ঠিক হলো? না, এটা তো সঠিক হলো না। আহ্বান নীতি অনুযায়ী হওয়া ছিল এরকম যে 3d হবে 0, 4s হবে 1, আর এখানে উল্টা হয়ে গেল, 3d হয়ে গেল 1, 4s হয়ে গেল 0। সো আহ্বান নিয়ম অনুযায়ী এটা সঠিক না। এখন আসো এই প্রশ্নে, এখানে কি বলা হচ্ছে? গ প্রশ্নে বলা হচ্ছে এক্স পরমাণুর ইলেকট্রন বিন্যাস আহ্বান নীতির ব্যতিক্রম ব্যাখ্যা করো। আচ্ছা, এক্স কোনটা? এই যে দেখো এক্সের নিচে 29 লেখা, 29, তার মানে এটা কপার, তাই না? কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। সো আমরা যদি এখানে কপার ইলেকট্রন বিন্যাসটা লিখি আহ্বান নীতি অনুযায়ী 3p6 পর্যন্ত কিন্তু আমাদের 18টা ইলেকট্রন হয়ে যায়। তুমি যদি গণো 3p6 পর্যন্ত 18টা ইলেকট্রন, এরপরে 3p6 ফিল আপ হওয়ার পরে আহ্বান নীতি অনুযায়ী কোথায় যাওয়ার কথা ইলেকট্রনের? 4s-এ না 3d-তে? অবশ্যই 4s-এ, 4s-এর শক্তি কম। তাহলে 4s-এ দুইটা যদি যায় আরও, তাহলে কয়টা হলো? 20টা। এখানে এই পর্যন্ত 18 আর এখানে দুইটা 20টা, আর 9টা ইলেকট্রন থাকে, সেই 9টা ইলেকট্রন 3d9-এ যাবে, এটা তো খুবই স্বাভাবিক, 3d-তে যাবে 9টা ইলেকট্রন। তো এইটা আহ্বান নীতি অনুযায়ী, কিন্তু বাস্তবে এটা হয় না। কেন? কারণ আমরা জানি 9-10 থেকে জেনে এসেছি পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল। এই স্থিতিশীলতা অর্জনের জন্য এখানে পরমাণু চেষ্টা করবে যে তার যেন এই 3d অরবিটালটা ফিল আপ হয়, মানে পূর্ণ হয়। তো 3d অরবিটালটাকে পূর্ণ করার জন্য এই 4s থেকে একটা ইলেকট্রন সে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসবে, তখন 3d হয়ে যাবে 10, 3d অরবিটালটা পূর্ণ হয়ে গেল, কারণ d-তে তো 10টা ইলেকট্রনই নিতে পারে। যখন এটা ফিল আপ হয়ে গেল, পূর্ণ হয়ে গেল, তখন পরমাণু অধিক স্থিতিশীলতা অর্জন করবে। বাট এই স্থিতিশীলতা অর্জন করতে গিয়ে কিন্তু নিয়মের ব্যতিক্রম হয়ে গেল। কেন? কারণ 4s তো স্যার খালি হয়ে গেল, 4s-এর একটা ইলেকট্রন খালি হয়ে গেছে। এখন আহ্বান নীতিটা কী ছিল? আহ্বান নীতি ছিল যে ইলেকট্রন আগে 4s ফিল আপ করবে, তারপর সে 3d-তে যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 3d ফিল আপ হয়ে গেছে, বাট 4s-এর একটা জায়গা এখনও খালি আছে। সো এটা আহ্বান নীতির ব্যতিক্রম এই কারণে হয়েছে যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল, সেই স্থিতিশীলতা অর্জনের জন্য 4s-এর দুইটা থেকে একটা ইলেকট্রনকে টান দিয়ে 3d তার নিজের কাছে নিয়ে আসবে, আর নীতির ব্যতিক্রম হয়ে যাবে। এখন চলো আমরা পাউলির বর্জন নীতি দেখি। পাউলির বর্জন নীতি অনুযায়ী একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, কমপক্ষে যে কোনো একটির মান ভিন্ন হতেই হবে। যেমন এই ক্ষেত্রে যদি আমরা হিলিয়াম পরমাণুর কথা চিন্তা করি, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, তার মানে এর 1s অরবিটালে দুইটা ইলেকট্রন আছে। এখন এই দুইটা ইলেকট্রনকে যদি আমরা E1 এবং E2 এই দুইটা নাম দিই, তাহলে খেয়াল করো দুইটাই তো 1s অরবিটালে আছে, তাই না? একই অরবিটালে আছে। তো 1s-এর জন্য দেখো n এর মান কত? 1, তাহলে দুইটা ইলেকট্রনেরই n এর মান কিন্তু 1 হয়ে গেল, সেম হয়ে গেল। আচ্ছা, দুইটা ইলেকট্রনই কোন অরবিটালে আছে? 1-এর s অরবিটালে আছে। s-এর জন্য দেখো l এর মান কত? 0, তাহলে আমরা বলবো দুইটা ইলেকট্রনের জন্যই l এর মান হচ্ছে 0। যদি l এর মান 0 হয়, আমরা জানি m এর মান কি হবে? m এর মানও 0 হবে, এটা আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে দেখে এসেছি। আচ্ছা, খেয়াল করো, তার মানে দুইটা ইলেকট্রনেরই কিন্তু 3টা কোয়ান্টাম সংখ্যার মান সেম হয়ে গেছে। এখন যেহেতু দুইটা ইলেকট্রন একই অরবিটালে আছে, একই 1s অরবিটালে আছে, আমরা জানি একই অরবিটালে থাকা দুইটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একটা যদি প্লাস হাফ হয়, অন্যটা কি হবে? মাইনাস হাফ। তাহলে দেখো এই প্রথমটাকে আমরা দিয়ে দিলাম প্লাস হাফ, তাহলে দ্বিতীয়টার স্পিন হবে মাইনাস হাফ। তাহলে দেখো 3টা কোয়ান্টাম সংখ্যার মান সেম হয়ে গেলেও চতুর্থটা কিন্তু কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। এটাই পাউলির নীতি। পাউলির নীতি অনুযায়ী 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না, যে কোনো একটার মান ভিন্ন হতেই হবে, ঠিক আছে? এখন এই সৃজনশীলটা খেয়াল করি, এখানে বলা হচ্ছে আর এবং এক্সের পারমাণবিক ভর যথাক্রমে 40 এবং 1.008। গ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের আর মৌলটির যোজ্যতা স্তরের ইলেকট্রন সময়ের ক্ষেত্রে পাউলির বর্জন নীতির প্রয়োগ দেখাও। আচ্ছা, আর মৌল কোনটা যার পারমাণবিক ভর 40? এটা অবশ্যই ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40। ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 এবং তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। তো পারমাণবিক সংখ্যা যদি 20 হয়, তাহলে ইলেকট্রন বিন্যাস তো আমরা লিখতেই পারবো, তাই না? তো এই ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে এই 4s হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর, যেটা হচ্ছে যোজ্যতা স্তর। আমাদেরকে কিন্তু এই যোজ্যতা স্তরের ইলেকট্রন সমূহের ক্ষেত্রে পাউলির বর্জন নীতির প্রয়োগ দেখাতে হবে। তো 4s-এ কয়টা ইলেকট্রন আছে? দুইটা। এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটাকে আমরা E1 ধরছি আর একটাকে E2 ধরছি। দুইটা ইলেকট্রনই 4s-এ আছে, তাই না? 4s অরবিটালে আছে। তো এই ক্ষেত্রে দেখো দুইটার জন্যই n এর মান কিন্তু 4।
আর দুইটাই যেহেতু এস অরবিটালে আছে, তো এই ক্ষেত্রে দুইটার জন্যেই এল এর মান হবে 0। এল এর মান 0 হলে এম এর মান 0। আচ্ছা, দুইটা একই অরবিটালে আছে, আর আমরা জানি একই অরবিটালে থাকা দুইটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা একটা যদি প্লাস হাফ হয়, অন্যটা হবে মাইনাস হাফ। তো উপরেরটাকে আমরা প্লাস হাফ দিয়ে দিচ্ছি, তাহলে নিচেরটা কি হবে? মাইনাস হাফ। এখন দেখো এই যে চারটা কোয়ান্টাম সংখ্যা, এদের মান সবার কি একই মান? দেখো এন এর মান সেম, এল এর মান সেম, এম এর মান সেম। এই তিনটার মান কিন্তু দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে সেম এসেছে, কিন্তু এস এর মানটা ভিন্ন এসেছে। আর পাউলির বর্জন নীতি এটাই বলে যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, কমপক্ষে একটির মান ভিন্ন হতেই হবে, তাই না? সো এইখানে পাউলির বর্জন নীতির আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন কুমিল্লা বোর্ড 25-এর এই যে সৃজনশীলটা, এইটা কিন্তু আমরা আহ্বায়ক নীতির জন্য কমপ্লিট করেছি, কিন্তু পাউলির বর্জন নীতির জন্য রেখে দিয়েছিলাম, তাই না? তো এখন আমরা এই 11 আর 19 নাম্বার দুইটা ইলেকট্রনের জন্য পাউলির বর্জন নীতিটা আসলে খাটে কিনা সেটা একটু দেখব। চলো দেখি। 19টা ইলেকট্রন মানেই আমরা জানি এই ক্ষেত্রে কে আসা উচিত? অবশ্যই পটাশিয়াম, কারণ পটাশিয়ামে 19টা ইলেকট্রন আছে। তো আমরা পটাশিয়াম K19 দিয়ে 19টা ইলেকট্রনের জন্য ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেললাম। এখন খেয়াল করো, এইখানে এই 2p6 পর্যন্ত কিন্তু 10টা ইলেকট্রন। 11 নম্বর ইলেকট্রনের কথা একটা হচ্ছে 11 নম্বর ইলেকট্রন প্রথমটা, তারপরে 19, তাই না? এখন এই 11 নম্বর ইলেকট্রন কই যাবে বলো তো? 10টা 2p6 পর্যন্ত হয়েছে, তারপরে যদি আরেকটা তুমি সামনে যাও সেটা অবশ্যই 3s এ যাবে। তার মানে 11 নম্বর ইলেকট্রনটা কোথায় গিয়েছে? 3s এ। এই যে দেখো E11 লিখে আমরা কি লিখেছি? 3s। 11 নম্বর ইলেকট্রন 3s এ প্রবেশ করেছে। আচ্ছা, 19 নম্বর ইলেকট্রনটা কোথায় যায় দেখো তো? এই পর্যন্ত হচ্ছে 18টা ইলেকট্রন, তাহলে 19 নম্বর ইলেকট্রনটা কই যায়? এই যে দেখো 4s এ, তাই না? তাহলে 4s এ গেল, এই যে দেখো 19 নম্বর ইলেকট্রন 19। এখন আমরা এই দুইটা ইলেকট্রনের মধ্যে চারটা কোয়ান্টাম সংখ্যার তুলনা করব। প্রথমত E11, এটা তো 3s এ যায়, সো এই ক্ষেত্রে n এর মান কত হবে? 3। আর E19 এর ক্ষেত্রে n এর মান কত? 4। তাহলে n এর মান দেখো এটার জন্য 3 আর নিচেরটার জন্য 4। আচ্ছা, এখন এই s এর জন্য, এই দুইটা তো s এ প্রবেশ করে না, দুইটা ইলেকট্রনই কিন্তু s এই যায়। s এর জন্য আমরা জানি l এর মান কত? 0 0। l এর মান যদি 0 হয়, m এর মান কত হয়? m এর মানও 0 হয়। তাহলে দেখো, এখন যদি আমরা ধরে নেই যেহেতু দুইটা আলাদা আলাদা অরবিটাল আছে, দেখো উপরেরটা আছে 3s এ, নিচেরটা আছে 4s এ, তাহলে দুইটা অরবিটাল কি আলাদা না? অবশ্যই আলাদা। উপরেরটা 3 নম্বরের আছে, নিচেরটা 4 নম্বরের আছে। যেহেতু আলাদা আলাদা অরবিটাল আছে, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে দুইটার স্পিন কোয়ান্টাম সংখ্যাই প্লাস হাফ, এটা আমরা ধরে নিলাম। এখন তাহলে কি হবে এখানে? এখন দেখো চারটা কোয়ান্টাম সংখ্যা তুমি মিলাও। প্রথমত দেখো n এর ক্ষেত্রেই দেখো ভিন্ন হয়ে গেছে, n এর ক্ষেত্রেই ভিন্ন হয়ে গেছে। l, m এবং s তিনটা ঠিক আছে, তিনটার ক্ষেত্রেই মান সেম, বাট n এর ক্ষেত্রে ভিন্ন। আর আমরা জানি পাউলির বর্জন নীতি হচ্ছে এইটাই, যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হলেই আমাদের হবে, কমপক্ষে একটার মান ভিন্ন হতেই হবে, তাই না? সো এইখানে কিন্তু পাউলির বর্জন নীতিটা খাটতেছে। এখন আমরা হুন্ডের নিয়মটা দেখব। আচ্ছা, হুন্ডের নিয়ম অনুযায়ী একই শক্তি সম্পন্ন বা সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন সর্বাধিক চেষ্টা করে বিজোড় অবস্থায় থাকতে, এবং এই বিজোড় অবস্থায় থাকার সময় তাদের স্পিনগুলো একই দিকে থাকে। বিজোড় মানে কি? বিজোড় মানে একটা, জোর হলে তো দুইটা হয়ে যাবে ইলেকট্রন, তাই না? সো সমশক্তি সম্পন্ন অরবিটাল সময় ইলেকট্রন কিভাবে থাকতে চায়? একটা একটা করে, মানে বিজোড় অবস্থায় থাকতে চায়। আর যখন ইলেকট্রন একটা একটা করে থাকে, মানে বিজোড় অবস্থায় থাকে, তখন তাদের স্পিন থাকে একই দিকে। খেয়াল করো, প্রথমেই আমরা সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো একটু দেখে নিই। সমশক্তি অরবিটাল হচ্ছে এই তিনটা, পি, ডি, এফ। পি এর মধ্যে সমশক্তি সম্পন্ন আছে তিনটা অরবিটাল যাদের শক্তি সমান, তারা কারা? পিএক্স, পিওয়াই, পিজেড। ডি এর মধ্যে সমশক্তি সম্পন্ন 5টা অরবিটাল আছে, এই 5টার শক্তি কি? সমান। এফ এর মধ্যে সমশক্তি সম্পন্ন 7টা অরবিটাল আছে যাদের শক্তি সমান। এই তিন ধরনের অরবিটালের জন্যই শুধুমাত্র এই হুন্ডের নিয়মটা প্রযোজ্য। এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, কারণ এস এর মধ্যে কোনো সমশক্তি সম্পন্ন অরবিটাল নাই। ঠিক আছে? তাহলে এখন চলো জিনিসটা আমরা একটু ক্লিয়ার হই। আমরা যদি অক্সিজেন পরমাণুর কথা চিন্তা করি, দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 2p4। তো এসের জন্য হুন্ডের নিয়ম আমাদের দরকার নাই। আমরা যদি বক্স পদ্ধতিতে ইলেকট্রনকে প্রবেশ করাই 1s2, তাহলে একটা ইলেকট্রনের স্পিন উপরের দিকে আর একটা ইলেকট্রনের স্পিন নিচের দিকে, এই দুইটা ইলেকট্রন হয়ে গেল 1s2 ফিল আপ। 2s2 একটা উপরের দিকে আর একটা ইলেকট্রনের স্পিন নিচের দিকে, এই দুইটাও ফিল আপ। এখন 2p4-এ যখন আসবো, 2p, এখানে যে তিনটা অরবিটাল আছে 2px, 2py, 2pz, আমরা জানি এরা সমশক্তি সম্পন্ন এবং এদের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য হবে। হুন্ডের নিয়মটা কি হবে? ইলেকট্রন আগে একটা একটা করে, মানে বিজোড় অবস্থায় প্রবেশ করবে, তারপরে এই বিজোড় ইলেকট্রনগুলির স্পিন হবে একই দিকে। তাহলে চলো আমরা প্রথম প্রবেশ করাই। প্রথমে 2px একটা ইলেকট্রন প্রবেশ করলাম, এর স্পিনটা দেখো উপরের দিকে, তাহলে অবশ্যই 2py-এও একটা প্রবেশ করবে, তার স্পিনও উপরের দিকে হবে। 2pz-এও একটা প্রবেশ করবে, তার স্পিন উপরের দিকে হবে। দেখো একটা একটা করে ঢুকেছে। এখন তুমি যদি স্যার এই 2px এর সাথে ডাবলিং করায় দিতা, এটা কিন্তু হবে না,
ইলেকট্রন কি করবে, সর্বাধিক চেষ্টা করবে একটা একটা করে থাকার। তো একটা একটা করে 3টা ইলেকট্রন 3টা অরবিটাল ফিল আপ করে ফেলেছে আলাদা আলাদা। এখন যখন আমরা দেখতে পাচ্ছি না রে ইলেকট্রন তো আরও একটা আছে, এখন কি করব, এখন আমরা বাধ্য স্যার ওকে ডাবলিং করাতে। তো এই 3টা অরবিটালের মধ্যে যে কোনো একটাতে ওই 4 নাম্বার ইলেকট্রনটা তুমি প্রবেশ করায় দাও। তো তুমি ধরো 2pxেই 4 নাম্বার ইলেকট্রনটা দিবা, তাহলে এই ক্ষেত্রে স্পিন কোন দিকে হবে, অবশ্যই আগেরটার বিপরীত দিকে মানে নিচের দিকে স্পিন করে প্রবেশ করবে। তাহলে এখন দেখো হুন্ডের নিয়মটা আসলে কি, হুন্ডের নিয়মটা হচ্ছে ইলেকট্রন সর্বাধিক চেষ্টা করে একটা একটা করে থাকার। সো আমরা সমশক্তি সম্পন্ন অরবিটালে আগে একটা একটা করে ইলেকট্রনকে দিব, আর যারা একটা একটা করে প্রবেশ করবে তাদের স্পিন থাকবে একই দিকে, উপরের দিকে অথবা নিচের দিকে, একই দিকে থাকবে স্পিন, সহজ কথায়। যেমন এখানে সবগুলি স্পিন কী ছিল, উপরের দিকে ছিল, তাই না? তাহলে এখন আমরা এই সৃজনশীলটা খেয়াল করি। দেখো এই সৃজনশীলে এই যে ঘ প্রশ্নটাতে আমাদের কি ছিল, আমাদের এই হুন্ডের নিয়মের সঠিকতা যাচাই করাটা বাকি ছিল। ছাত্রের 2টা ইলেকট্রন বিন্যাস লেখা ছিল, এর মধ্যে হুন্ডের নিয়ম এই B7-এর জন্য সঠিক কিনা সেটা কিন্তু আমরা যাচাই করা বাকি রেখেছি। আউটবাউন্ড নিয়ম কিন্তু আমরা অলরেডি আগে চেক করে ফেলেছি, তাই না? আচ্ছা, হুন্ডের নিয়মের ক্ষেত্রে আমরা খেয়াল করি, এইখানে যখন B7 লিখেছে, 7 মানে কার পারমাণবিক সংখ্যা, অবশ্যই নাইট্রোজেন। সো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3, এটা আগে আমরা লিখে ফেললাম। এখন নাইট্রোজেনের জন্য 1s2 আর 2s2 এটা তো ফিল আপ করাই যাবে, এই ক্ষেত্রে হুন্ডের নিয়মের দরকার নেই। 2p3 মানে 3টা ইলেকট্রন আছে না পিতে, সো একটা 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 প্রবেশ করালাম। দেখো সবগুলিতে একটা একটা করে প্রবেশ করেছে মানে বিজোড় অবস্থায় আছে, আর বিজোড় ইলেকট্রনগুলি স্পিন কি, সবগুলি একই দিকে মানে উপরের দিকে। তাহলে এখন আমরা খেয়াল করি উদ্দীপকের দিকে। দেখো উদ্দীপক একটা প্রবলেম আছে, এইখানে 2টা ঢুকে গেছে আর এইখানে কোনো ইলেকট্রনই নাই। তাহলে এটা কি হুন্ডের নিয়ম হবে? হবে না। উচিত ছিল প্রত্যেকটাতে আগে একটা করে দিব, তারপরে যদি কোনোটা থাকে তাহলে ডাবলিং হবে, না হলে হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই ইলেকট্রন বিন্যাস লেখাটা কিন্তু সঠিক হয় নাই। সো এক্ষেত্রে সঠিকতা মানে উপযুক্ত হয় নাই, সঠিকতা হয় নাই। আলহামদুলিল্লাহ, আশা করছি ইনশাল্লাহ ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। মোস্ট ওয়ান্টেড সিকিউ সিরিজের এই ক্লাসগুলো মূলত আমাদের সৃজনশীলের দক্ষতা বৃদ্ধির জন্যই, এবং অল্প সময়ে আমরা যেন সৃজনশীলের সব খুঁটিনাটি কাভার করতে পারি সেজন্যই আসলে এই সিরিজটা। তো তোমার ফ্রেন্ড এবং বন্ধুদের মাঝে এই ক্লাসটা শেয়ার করে দাও যেন তারাও সৃজনশীলের উপর দক্ষ হয়ে উঠতে পারে। আশা করছি যে ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে, তোমাদের কমেন্ট জানাও। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।